পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়ে ঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। এরিস আর ঈশানীর জুটিকে নিয়ে একটা ভালোবাসার ক্ষণ আপনাদের সামনে উপস্থাপনা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চারিদিকে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অন্ধকার। আকাশের কোলে মেঘমাল্লার সয়লাভ যেন এক বুনো মহিষের পাল। আজ বোধহয় অমাবস্যা। ঘন ডালপালা আর গভীর অভয়ারণ্যের মাঝে বড় বড় পাইন গাছের বুক চিরে বেরিয়ে আসা কালো কুচকুচে পেন্ট হাউসটাকে দানবের মতো অদ্ভুত লাগছে। এদিক ওদিক অবাধে বেড়ে ওঠা ঝোপঝাড় আর লতাগুমুলের গায়ে নিস্তব্ধ কাপন তুলে চঞ্চলা কিশোরীর মতো দোল খাচ্ছে একরাশ মেঘ ভেজা মাতাল হাওয়া। লঞ্চের সাথে যুক্ত বিশাল ঠাই অ্যালুমিনিয়াম গ্লাসের স্লাইডিং দেওয়ালে ওপাশে কুণ্ডলি পাকানো তমসা, আর এপাশে দ্য প্লাডি বিস্ট রিস্কা। দীর্ঘ মিশন শেষে কয়েক প্রহর হলো রাশিয়া ফিরেছে সে, আর এখন নিজের জন্য বরাদ্দকৃত একান্ত ব্যক্তিগত মুহূর্তে পাখির চোখে পরক করছি গোটা মস্কো শহর। মিশন পরবর্তী সময়ে পেন্ট হাউসে টপ ফ্লোরে দাঁড়িয়ে শহরটাকে তুচ্ছ চোখে পরক করতে গিয়ে তার বুকের ভেতর জেগে উঠেছে অদ্ভুত এক পৈশাচিক তৃপ্তি। আস্তিন গোটানো কালো শার্ট আর ফর্মাল প্যান্ট পরিহিত সুঠাম দেহে, শরীরটা আত্ম অহংকারের ভারে হিমালয়ের মতো নিচল। বাম হাতে থাকা চকচকে ওয়াইনের গ্লাসটা মুখের কাছে এনে লম্বা সিপ নিয়ে ফের বিস্তৃত আকাশের পানে দৃষ্টি মেল এরিস। হঠাৎই আধার কালো দিগন্তে ছায়ারঙা মেঘের বুক চিরে সাপের মতো এঁকে বেঁকে গেল একটা গভীর নীল দাগ। সঙ্গে সঙ্গেই ভূখণ্ডে ছিটকে পড়ল জোরালো এক বজ্রপাত। এরিস তখনও সপ্রদীপ অনড় দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। নিজের অঢেল সাম্রাজ্যের উপর দম্ভ নিয়ে দাঁড়িয়ে থাকা পাপিষ্ঠ সত্তা আর ওই নিষ্ঠুর জ্বালাময় দৃষ্টি দেখে মনে হয় প্রকৃতির পানে অব্যক্ত এক কঠোর হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছে সে। বলো, কে বেশি অন্ধকার, তুমি নাকি আমি? আজ তুমুল বৃষ্টি হবে। আকস্মাৎ পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালো এরিস ইভান। তার পাশে শটান দাঁড়িয়ে আছে ফর্মাল স্টাইলের তুষার। এরিস তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি অনুসরণ করে একই কথার পুনরাবৃত্তি ঘটালো সে। ওয়েদার ফোরকাস্ট তো তাই বলল। তুমি নিশ্চয়ই আমাকে আবহাওয়ার খবর জানাতে এখানে আসুনি। এরিসের তির্যক পাকে জোরপূর্বক কেসে উঠল তুষার। চায়ের বাঁধন শিথিল করতে করতে বলল, আপনাকে আবার ক্লাবে যেতে হবে। কেন? ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পার্টি থ্রো করা হয়েছে। পাইথন প্যারাডাইসের অধিকাংশ ক্লায়েন্টরাই সেখানে উপস্থিত থাকবেন, অ্যান্ড দে ওয়ান্ট টু মিট উইথ মাফিয়া বস। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস শব্দটা মস্তিষ্কে গেঁথে গেল এরিসের। ভালোবাসা শব্দটা ওর কাছে নিছক মূল্যহীন, অথচ ভাবার্থটুকু শোনা মাত্রই মানুষপটে ভেসে উঠল এক নীলাভ নয়নার স্নিগ্ধ সরল মুখ। শেষবার জোরপূর্বক রেজিস্ট্রি পেপার্স গুলোতে সাইন করিয়েছিল মেয়েটাকে, তারপর আর দেখা হয়নি দুজনার। এক অসহ্যকর বেপরা অনুভূতির চমস্র চালে নিজের পাথর কঠিন সত্তাকে অজান্তে বিসর্জন দিয়েছে সে। না চাইতেও নিয়তির চিরস্থায়ী সুতোয় বেঁধে ফেলেছে সম্পর্ক। ছেড়ে যাওয়ার এই যুগে যে দেশে ছেড়ে যাওয়া নিয়ম বহির্ভূত, সেখানেই বেঁধেছে কাঠছড়া। ভ্যাটিকান সিটির এক সংশ্লিষ্ট আইনে ডিভোর্স নিষিদ্ধ বলেই হয়তো তার এই অভূতপূর্ব সিদ্ধান্ত। বেইমান হৃদয় এত সহজে ছাড়বেনি মির্জাকে। আপন সত্তার ধ্বংসস্তূপে দাঁড়িয়েও সাকুরাকে চাইবে সে। আজ গুনে গুনে 21টি দিন মুখ দেখেনি ওর। কি করি বা দেখবে? এরিস তো মিশনে ছিল, তাও যেখানে সেখানে নয়, সুদূর আটলান্টিকের ওপারে। সবাই আপনার সাথে মিট করার জন্য মুখে আছে। তুষারে গমগমে পাকু পিপসম থেকে ছিটকে বেরিয়ে এলো এরিস। শুকনো গলায় জবাব দিল, আই নো। তাহলে অ্যানাউন্স করে দিই। ও নিয়ে চলো। আই থিঙ্ক অনেকদিন কোথাও বের হয়নি। তুষার আশ্চর্যিত হলো, কিছু একটা ভেবে সুকৌশলে জানতে চাইল। শুধু কি ফ্লোরা, অন্য কেউ না? তুষারের কথার ইঙ্গিত ধরতে পেরে তৎক্ষণাৎ দুহাত পকেটে গুজে তার মুখোমুখি হয়ে দাঁড়ালো এরিস। একটু সময় নিয়ে প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আমি যদি জনে জনে নাম উল্লেখ করে যাওয়ার কথা বলি, তাহলে তুমি খুশি হবে নিশ্চয়ই। না থাক, বুঝতে পেরেছি।
এরিসকে আর খাটালো না তুষার, নির্বিকারে কথাগুলো বলে প্রস্থান করলো সেখান থেকে। ভ্যালেন্টাইন ডে পার্টিতে ফ্লোরা এবং ঈশানী দুজনকে নিয়ে আসা হয়েছে আজ। তুষারের সঙ্গে পার্টিতে এসেছে ওরা। পেন্ট হাউসে বন্দি হওয়ার পরে এরিসের ইচ্ছা অনুযায়ী এটাই ঈশানীর প্রথম বাইরে আসা। যদিও এহেন রঙে ঢঙের অনুষ্ঠানের আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না ঈশানের, কিন্তু ওই যে পেন্ট হাউসে কারোরই মর্জি চলে না, কেবল একজনের ইচ্ছে এখানে সর্বদা শ্রেয়ধার্য। বাইরে গুড়গুড় করে মেঘ ডাকলেও ক্লাবের ভেতরে চমৎকার এক আলোকসজ্জা। সন্ধ্যাবেলা রক্তলাল হার্ট শেপের দারুণ থেমে সাজানো হয়েছে পুরোটা ক্লাব। স্লাইডিং ডোর ঠেলে ভেতরে ঢুকতে নাকে এসে সুরসুরি দিল অ্যালকোহলের ফ্র্যাগ্রেন্স, ক্যান্ডেল আর দামি পারফিউমের সংমিশ্রণে অদ্ভুত একটা ঝাঁঝালো সুকসান। অদ্ভুত এই সুকসান সবার কাছে অত্যন্ত স্বাভাবিক হলেও এইসবে অনুপস্থ ঈশানীর মস্তিষ্কটা ছিমছিম করে উঠল হঠাৎ। চোখ মুখ কুচকে হাতের পিছে মুখ ঢেকে সামনে তাকাতে চোখে পড়ল অসংখ্য দেশি বিদেশি সুন্দরীদের পহর। তাদের শরীরে চাকচিকের কোনো অভাব নেই। পার্টির থিম অনুযায়ী সবাই লাল আর গাঢ় ম্যাজেন্টা অথবা মেরুন রঙই সেজেছে। সুন্দরী মেয়েগুলো সব উপস্থিত অতিথিদের মনোরঞ্জনে ব্যস্ত। কেউ ড্রিঙ্ক সার্ভ করছে, কেউ আবার দণ্ডায়মান একটা সরু ধাতব বস্তুকে কেন্দ্র করে পোল ডান্স করছে। কি বিশ্রী তাদের অঙ্গভঙ্গি! এখানে উপস্থিত অধিকাংশ মেয়ে আধুনিকতার নামে অর্ধনগ্ন হয়ে, যা দেখা মাত্র ঈশানী বাঙালি মনে কিঞ্চিত অস্বস্তি জেঁকে বসল। ভেতরে ভেতরে চিরবির করতে থাকা বিরক্তি ভাবটা কিছুটা চেহারা ফুটে উঠল বোধ হয়। ঠিক সে সময় কুচকানে পশু আর খানিকটা কুচকে গেল তার, যখন দেখলো এতক্ষণে ধরে ওকে মোহবিষ্ট হয়ে গিলে খাচ্ছিল দুটো গভীর নিষ্প্রাণ চোখ। ঈশানী যখন টের পেল ঘন পাপড়িতে ঢাকা ওই ধূসর বাদামি চোখ দুটোর মালিক অন্য কেউ নয়, স্বয়ং এরিস ইউভান, তখন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল সে। ওর থেকে কয়েক হাত দূরে কাউচের ওপর দুবাহু মেলে পায়ের উপর পা তুলে বসে ড্রিঙ্কস করতে করতে পছন্দের টিভি শো দেখার মতো নিষ্প্রভ দৃষ্টিতে ঈশানীকে দেখছে সে। পরনে কালো সিল্ক শার্টের ওপর একটা ডিপ মেরুন শার্ট, হাতে হাবলট ব্র্যান্ডের দামি ঘড়ি, আন্ডারকাট চুলগুলো আজ অন্যরকম লাগছে, জেল দিয়ে সেট করেছে বোধ হয়। স্ফটিকের তরল আলোতে পশুর ওপর গেড়ে বসা ধাতব রিংটা চকচক করছে, তার চেয়েও বেশি ঝিল দিচ্ছে অধর তলার ওই নির্লিপ্ত কালো তেল। লোকটার সমগ্র চেহারা বিচরণ করে সবশেষে ঈশানীর কৌতূহল দৃষ্টি সেটাতে গিয়ে স্থির হল, যেন অমানিসার আকাশের মিটিমিটি জ্বলতে থাকা এক রূপলি শুকতারা। সরাসরি দৃষ্টি মিলিত হওয়ার পরেও কোনোরূপ ভাবান্তর নেই এরিসের মাঝে, নেই কোনো সংকোচ। এখনো নির্দ্বিধায় গভীর দৃষ্টিতে পরখ করছে মির্জাকে। মানুষটার এরূপ মোহাচ্ছন্ন দৃষ্টিতে জমে গিয়েছে ঈশানী। আড়ষ্টতায় চোখ নামিয়ে ফেলল, কোনা দৃষ্টিতে দেখছে মাঝে মাঝে। তবে লোকটার ওই মাদক মিশ্রিত আচ্ছন্ন চাহনি খুব বেশি সহ্য করতে পারল না ও। এক পর্যায়ে নিজেকে আড়াল করার প্রচেষ্টায় মুখ কাচুমাচু করে বোল্ড রেড স্যাটিন গাউনের সঙ্গে লাগোয়া স্লিভলেস হাত আর ফিতে দুটো টানতে লাগলো অহেতুক। এতেও ব্যাপারটা জুৎসই না হওয়ায় দুহাতে আড়াআড়ি করে রাখলো বুকের উপর। মেয়েটাকে এতটা অস্বস্তিতে ফেলেও কোনোরূপ হেলদোল নেই মাফিয়া বসের। নির্ভীক আলফার মতোই সে চালিয়ে যাচ্ছে নিজের কাজ। ঈশানী, চলো ওদিকটা বসবে। তুষারি ডাকে বহুক্ষণের মোহভঙ্গ হলো দুজনার। চটজলদি ঘুরে দাঁড়ালো ঈশানী, ব্যস্ত চোখে আশেপাশে দৃষ্টি বলি জিজ্ঞেস করল, এ কি, ফ্লোরা কোথায়? অবশ্যই আছে, আমার ক্লায়েন্টদের সঙ্গে মিটিং রয়েছে। তোমরা আপাতত ওখানটাতে বসে পার্টি এনজয় করো, ফেরার সময় আমি ডেকে নিয়ে যাব। সামনে থাকা বার কাউন্টারটিকে ইশারা করে কথাগুলো বলল তুষার। তাকে সহায়তানে ঈশানী নিজেও দ্রুত আড়াল হয়ে গেল এরিসের। এই লোকের থেকে যত আড়াল হয়ে থাকা যায় ততই মঙ্গল। ক্লাবের শেষ মাথায় বিশাল বড় বার কাউন্টারের সামনে গোলাকৃতির 4 সেট সোফা অনায়াসে এঁটে গেছে। মাঝখানে তকতকে কাচের টেবিল, তার উপর চকচকে লাল গোলাপের চোখ ধাঁধানো ডেকোরেশন। আপাতত সেখানতেই বসতে দেওয়া হয়েছে ফ্লোরা আর ঈশানীকে। এরিসের চোখের আড়াল হওয়া মাত্রই এতক্ষণের অস্বস্তিটা ধীরে ধীরে কাটতে শুরু করেছে রমণীর। ওদিকে দুষ্ট প্রকৃতির চঞ্চল ফ্লোরা এখানে এসেই অথেন্টিক রাসায়ন ভদকার খোঁজ শুরু করে দিয়েছে সে।
এমনিতে কখনো ড্রিঙ্কস করে না ফ্লোরা, তবে একবার সুযোগ পেলে মাতাল হয়ে আশ্চর্য সব কর্মকাণ্ড ঘটে তবেই ক্ষান্ত হয় সে। ফ্লোরাকে উৎসুক করতে দেখে বাধা দিল ঈশানী, কড়া চোখে শাসিয়ে পড়ল। আগেরবার কি করেছিলে? এর মধ্যে ভুলে গিয়েছো? তুমি চিন্তা করো না, একটু খাবো। হাতের ইশারা পরিমাণ দেখিয়ে ঈশানীকে মানানোর চেষ্টা করলো ফ্লোরা। সেসবে কর্ণপাত করলো না মির্জা। ঝেঁঝে উঠে বলল, একটুও না। চারিপাশে দেখেছো কত মানুষ, ভুলভাল কিছু করে বসলে তখন? এইটুকু খেলে কিছু হবে না। তুষার রেগে গেলে আমি কিছু জানি না। তুষারকে আমি ভয় পাই নাকি? ভয় না পেলে লোকটাকে দেখলেই তোমার দৃষ্টি কাঁপে কেন ফ্লোরা? এই ভয় সে ভয় না ইস্যু, এটা ভীষণ অলৌকিক উপলব্ধি। ভয়, জড়তা, অস্বস্তি মিশেলে অদ্ভুত এক সুখ সুখ ব্যথা। ঠোঁট উল্টে উদাসীন গলায় কথাগুলো বলল ফ্লোরা। তারপর ঈশানীর সামনে ঠক ঠক করে দুই প্যাক মেরিয়ে দিল। আচানক সঙ্গে সঙ্গে গোলাপি রঙা ত্বক রক্তিম বর্ণ ধারণ করলো তার। দৃষ্টি দুলে উঠল। তা দেখে চকিতে লাফিয়ে উঠে দাঁড়ালো ঈশানী, দাঁত খেঁচে বলল। এ কি করলে? তার আচানক চিৎকারে বিরক্ত চোখে তাকিয়ে ফের দৃষ্টি ফিরিয়ে নিল কয়েকজন অতিথি। বিপরীতে অদ্ভুত স্বরে হাসতে লাগলো ফ্লোরা। একটি গ্লাস ঈশানীর দিকে বাড়িয়ে টলতে টলতে বলল, তুমি একটু খাবে? খেলে আকাশে উড়ে যাবে। দেখো আমি উড়ছি। বলে নিজের হাত দুটো পাখির মতো নাড়াতে শুরু করলো ফ্লোরা। তা দেখে ঈশানীর মান যায় যায় অবস্থা। চোরা চোখে চারিদিকে অবলোকন করে ভয়ে ভয়ে স্বাগতিক করলো সে। এবার কি হবে? মেয়েটা নির্ঘাত সব অদ্ভুত কাজ কারবার ঘটাবে এবার। ঈশানীর দুশ্চিন্তা হতে লাগলো। ভীতিগ্রস্ত হয়ে হাতে হাত রেখে কসলাচ্ছে সে। অসংখ্য মানুষের ভিড়ে চোখ দুটোতে খুঁজতে লাগলো তুষারকে, কিন্তু হায়, সুকুঞ্চিত দৃষ্টি গিয়ে থমকালো আবারও সেই গিলে খাওয়া নিষ্পাপ চোখ দুটোতে। মাফিয়া বসের আবিষ্ট নেজরে থমকে গিয়ে আবারও একবার তাল হারালো নীলাম্বরী। লোকটাকে আজ এমন কেন লাগছে? কেন তার দৃষ্টি এত ঘোর? লোকটা আর মাদক চাহনিতে চোখে পড়তেই হঠাৎ একটা হার্টবিট স্কিপ করে গেল ঈশানে। ভেতরে জাগ্রত হলো অদ্ভুত এক শিহরণ। এলোমেলো লাগছে ভীষণ। মন বলছে, লোকটা এইভাবে কেন দেখছে? কেন কেন কেন? নিশ্চয় মানুষকে ম্যানিপুলেশন করার অভিনব কোনো কৌশল এটা তার। এরিসের মাঝে হেলদোল নেই। সে ড্রিঙ্কস করতে করতে ঈশানীকে পরখ করছে শুধু। মেজাজ চকটকে রাঙা ঠোঁট, নীলাভ চোখ, শরীরের সঙ্গে মিশে যাওয়া নরম পাতলা গাউন, সবকিছু মেয়েটাকে অস্বস্তিতে কাঠ হয়ে যেতে দেখে বেশ মজাই পাচ্ছে বোধহয়। নয়তো এমন তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে থাকার কারণ কি? আজ ওর দৃষ্টিতে রূঢ়তা নেই, নেই কোনো হিংস্রতা। আছে কেবল চাতকের মতো বেসামাল বিমুগ্ধ তৃষ্ণা। ভরা মজলিসের মাঝেও কয়েক মুহূর্তের জন্য দুজন দুজনার চোখে ডুবে গেল ওরা। সব কিছু ছাপিয়ে বুকে এসে লাগলো ভায়োলিনের নরম ক্লান্ত স্বর। সুরের চরণগুলো ছিল, রাত দিন চেনা তুমি ছিলে অচেনা অন্তহীন, মনে হতো মিষ্টি যন্ত্রণা, সে ব্যথা উঠল সেরে চোখেরই চাওয়ায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল চারিপাশ। জড়তা, সংকোচ, অস্বস্তি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দুচোপ প্রাণ যুগলবন্দী হয়ে বিচরণ করতে লাগলো অবাধ্য অনির্দিষ্ট এক অনুভূতির জগতে। ঘোরের মাঝে বিচরণ করতে করতে আকস্মাৎ ঈশানীর সামনে এসে দাঁড়ালো মাফিয়া বস। কোনোরূপ পূর্বাভাস ছাড়াই কানের কাছে মুখ নিয়ে হিসিসাল। কোথায় লুকিয়েছিলে? লুকাবো কেন? আমি দেখছিলাম বলে। আমার অস্বস্তি হচ্ছিল তাই সরে এসেছি। অনুমতি দিয়েছি আমি? নিজের শরীরের নিয়ন্ত্রণ নিশ্চয়ই কারোর অনুমতি সাপেক্ষে হয় না। শরীর তোমার, কিন্তু মর্জি আমার। মাফিয়া বসের শেষ কথাতেই চমকে উঠল ঈশানে। চকিতে ঘাড় ফিরে বিহ্বল কণ্ঠে প্রশ্ন ছিল, কি বলতে চাইছেন? নাথিং। গভীর মুখে সংক্ষিপ্ত জবাব দিল এরিস। পরে মুহূর্তে মুখের আদলে নিজের চিরচারিত অভিব্যক্তি টেনে প্রশ্ন করল, কেমন এই জায়গাটা? একটু বেশি ঝলমলে, তাই না? হাসকি পৌরুষালী কণ্ঠটা কানে ভাসতে ছবি ফিরে পেল ঈশানী। মাথা নিমিত রেখে
জড়সড় হয়ে জবাব দিল। কিন্তু আমার পছন্দ নয়। আমি 100 মিলিয়নের বিনিময়ে কিনে না নিলে আজ এটাই হতো তোমার চিরস্থায়ী ঠিকানা। চারিদিকে অর্ধ নগ্ন আবেদনময়ী মেয়েগুলোকে চোখ দিয়ে ইশারা করলো এরিস। তা দেখে হৃদয় ছলকে উঠে ঈশানের। খানিক আগে বুকের কাছে হাওয়া মিছার মতন যে ভালো লাগার সৃষ্টি হয়েছিল, ঠুনকো কাছের মতোই এক নিমিষে চুরমার হয়ে গেল তা। ঈশানী আবার মুখ থুবড়ে পড়লো তার বিধ্বস্ত নিয়তির পদতলে। এরিসের দিক থেকে চোখ সরিয়ে থমথমে গলায় বলল, তার বিনিময়ে আপনি আমাকে আজন্মকালের দাসী বানিয়ে রেখেছেন, তাই তো? এরিস একটু অবাক হলো, হৃদয় প্রশ্ন ছুড়ল। সেটা কখন করলাম? 100 মিলিয়নের বিনিময়ে সেদিন আমাকে দিয়ে কতগুলো পেপারে সাইন করিয়েছেন। ঈশানীর কণ্ঠে আক্রোশ। সেদিনের কথা মাথায় আসতেই আলো আধারের মাঝে অদ্ভুত এক শ্লেষ হাসি ঢেউ খেলে গেল মাফিয়া বসের ঠোঁটের আগায়। অতঃপর সামান্য কৃপা নোয়ালো সে। মুখটা ঈশানীর মুখের কাছে নিয়ে যেতেই ভ্যানিলার মিষ্টি ঘ্রাণটা আবারও উথাল পাথাল ঘুরে তুলল ভেতরটা। মেয়েটা অদ্ভুত রহস্যময়ী, কোনো রকম স্পর্শ ছাড়াই বারবার এরিসের বুকের পাঁজরে আঘাত করছে। অজ্ঞতা বহু কষ্টে নিজেকে সামলে থেমে থেমে জবাব দিল মাফিয়া বস। সাইন করে শুধু দাসী নয়, আরো অনেক কিছু বানানো যায়। ডু ইউ নো দ্যাট? এরিসের বাক্য রহস্যের আভাস বিপরীতে আসন্ন গলায় শুধল ঈশানী। কি বলতে চাইছেন? সরাসরি দৃষ্টি তাক করলো এরিসের চোখে। সে চোখে প্রাণ নেই, নিস্তেজ নিস্তব্ধ আধারে মোড়া কিছু গহ্বর। নিজের গোপ দৃষ্টি অব্যাহত রেখেই পাথর কঠিন স্বরে জবাব দিল এরিস। অলওয়েজ ওবে ইয়োর আলফা। কথা বলতে বলতে রমণী তিত্তির করে ফুলে ওঠা নাকের জগায় চোখে পড়ল এরিসের। মেয়েটা শক্ত গলায় বলল, আমি কোনো ভুল করিনি। করেছো তো, অনেক বড় ভুল করেছো। ঈশানী জানে ভুল করলে শাস্তি পেতে হয়, তাই একটু কুণ্ঠিত হলো। আবার কোন কোথায় ভুল ধরে বসে আছে জানোটা কে জানে। বিপরীতে মুখ ফুটে জানতে চাইল। কি ভুল? এরিস কিচ্ছু বলবে তার আগে পেছন থেকে হাঁক ছেড়ে ডাকলো তাকে কেউ। হাই দেয়ার। এরিস সোজা হয়ে পেছনে তাকাতে একজন এগিয়ে এসে করমর্দন জন্য হাত বাড়ালো। Hi, I am your American client, Mr. Hubbard. অল্প বয়সী সুদর্শন হাবার্ডকে চিনতে সময় লাগলো না এরিসের। মাল্টি বিলিয়নিয়ার ক্লায়েন্ট সে। পৃথিবীর বড় বড় সব আন্ডারগ্রাউন্ড ক্রাইমের সঙ্গে সরাসরি যুক্ত তার নাম। বিশেষ করে নারী পাচারে বেশ পারদর্শী সে। এ যাবৎ এরিস ইভানের স্মাগলিংয়ের সবচেয়ে বড় ক্রেতাও এই শ্বেতাঙ্গ লোকটাই। সহসায় বিগলিত হেসে তার সঙ্গে হাত মেলালো এরিস। দুজনার হাতে থাকা ওয়াইনের গ্লাসের সঞ্চিতে চিয়ার্স করে বলল, হেই, হাউজ ইট গোয়িং? লোকটা কাট কাট ইংরেজি ভাষা জবাব দিল। Very fine, but বাট একই কথা পুনরাবৃত্তি করলো এরিস। লোকটা একটু গড়িমসি করে ঘুরিয়ে পেছে জবাব দিল, তোমার ক্লাবে আজ সুন্দরীদের মেলা বসেছে। আমার আসলে মাথা ঠিক নেই। এভরিথিং ইজ অ্যাট ইয়োর সার্ভিস ম্যান। প্রসিদ্ধ গলায় প্রতি উত্তর করলো এরিস। লোকটা স্বভাবসিদ্ধ হেসে জানালো, I know, but I want someone special. এতক্ষণে হাবার্ডের অভিপ্রায় ধরতে পারলো এরিস। কৌশলে মেয়ে কেনার ধান্দা আছে দালালটা। সহসা শিবাকে শতানি গলায় জবাব দিল মাফিয়া বস। এই ক্লাবে সবকিছুই ভীষণ এক্সপেন্সিভ মিস্টার হাবার্ড। Of course, but I'll pay you. এরিস একটু ক্ষান্ত হলো। দাম্ভিক স্বর খাদে নামিয়ে পেশাদারিতে অটুট রেখে বলল, ঠিক আছে, বলুন কাকে চাই? হাবার্ড সময় নষ্ট করলো না, আঙুলের ইশারায় দেখিয়ে দিল বোল্ট রেড শার্টিন গাউন পরিহিত মেয়েটাকে, যে কিনা একটু দূরে তুষারের সঙ্গে মিলে ফ্লোরাকে সামলাতে ব্যস্ত। মুখে বলল, Just look at her eyes. She's so gorgeous. I'm desperately craving for her. বেখালি সেদিকে চোখ পড়তে এরিসের দৃষ্টি জ্বলে উঠল। চেহারায় জড়ো হলো আধারের ঘন ঘটা। ঈশানীর হাসি মুখটা দেখতে দাঁতে দাঁত চাপল এরিস। বাক্য সম্পূর্ণ করার আগে হুঁশিয়ারি কঞ্চে থামিয়ে দিল হাবার্ডকে। শি ইজ টু মাচ এক্সপেন্সিভ মিস্টার হাবার্ড। ইউ কান্ট ইভেন অ্যাফোর্ড হার। টাকার কথাটা ফুসকা পড়ার মতোই গায়ে লাগলো মাল্টি বিলিয়নিয়র হাবার্ডের। এরিসকে প্রভাবিত করার প্রচেষ্টায় ফের শক্ত গলায় বলে উঠল, I'll pay you, build your wild state expectation, Mr. Reshanka.
অচিরেই দুহাত মুষ্টিবদ্ধ করে ফেল এরিস। রক্ত জমাট চেহারায় ক্রোধের উষ্মাতার দেখতে দেখতেই জোয়ালের পেশি শক্ত করে হারবার্টের দিকে ঝুঁকে এলো সে। গভীর হিমশীতল গলায় হিসিস করে আওড়াল। বলেছি না বেচবো না, এটা শুধু আমার। কৌশলী মস্তিষ্কের হার্বার্ট একটু ফণিতা করলো, এবার হেসে জবাব দিল। I think আমি যথেষ্ট সুদর্শন। What is she want to be, my Valentine? হাবার্ডের কথায় এরিসের ঠোঁটের কোণে একটা পৈশাচিক দুধি ছলকে উঠে ফের উবে গেল। পরপরই ধ্বনিত হলো তার দম্ভভরা কণ্ঠস্বর। ট্রাই করেই দেখো। কথাটা বলে কাউচের উপর পায়ে পা তুলে বসলো মাফিয়া বস। হাবার্ডও আর সময় নষ্ট করলো না, ধীরে ধীরে এগিয়ে গেল ঈশানীর নিকট। তখনও তীক্ষ্ণ চিবুকের উপর আঙুল ছেক ওর কলিজার পরিধি ভাবছিল এরিস। হাবার্ড এগিয়ে গিয়ে অতি চমৎকার সম্বোধনে ডেকে উঠল ঈশানীকে। Hey, beautiful. অজ্ঞাত ঈশানী ঘুরে তাকাতেই একগাল হাসলো লোকটা। রাজকীয় অভ্যর্থনা জানিয়ে স্বতঃস্ফূর্ত গলায় জানতে চাইল। Will you be my Valentine? হতবল হয়ে পড়ল ঈশানী। আজকের এই পার্টির কোনো আগামাথায় সে ধরতে পারেনি। সেখানে হ্যাঁ না বলা তো বিলাসিতা। লোকটাকে কিছু বলা তো দূরের কথা থাক, উঁচু ভয়ার্থ চোখে তাকালো সে এরিসের পানে। ওই জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গের মতো দৃষ্টি জ্বলছে গেল তার বুক। বিপরীতে শুষ্ক ঝোঁক গেল মির্জা। Why are you scared, baby? I'll be more than him. এরিসের তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি অনুসরণ করে কথাগুলো বলল হাবার্ট। যা শোনা মাত্র কান দুটো ঝাঁঝা করে উঠল ঈশানের। ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো অবিশ্বাস্য কণ্ঠস্বর। কি? আরে শিবেন, এক রাতের জন্য কত দেই? আমি তার দ্বিগুণ পে করবো তোমায়। নয়ন বিস্ফোরিত হয়ে উঠল ঈশানের। লোকটা ইঙ্গিতপূর্ণ কথায় অবিশ্বাস্য চোখে তাকালো সে এরিসের পানে। অপমানে লজ্জায় বাকরুদ্ধ হয়ে কয়েক মুহূর্ত সেভাবে তাকিয়ে রইল বিমূঢ় চিত্তে। এরিস শুধু দেখলো রমণীর চোখের কোলে জড়ো হওয়া ওই ঝলমলে বেদনা অশ্রুটুকু। সোজা গিয়ে বুকের পাঁজরে বিঁধল তার। ব্যথাক্লেষ্ট নীলাভ নয়ন যুগল এক মুহূর্ত আর স্থির থাকতে দিল না তাকে, যার দরুন হঠাৎ করে কাউচ ছেড়ে উঠে দাঁড়ালো এরিস। কোনো রূপ বাক্যবায় না করে তৃপ্ত পায়ে হনহন করে এগিয়ে গেল মেয়েটার দিকে। তখনও অবিশ্বাস্য নয়নে রিস্কাকেই দেখছিল ঈশানী। বুকের ভেতর পাথরের মতো চেপে বসেছে অসহনীয় এক চিনচিন ব্যথা। এটাই কি হওয়ার ছিল? এরিস তার পবিত্র সত্তাটাকে অবশেষে বিক্রি করে দিল। তাহলে এহেন লাঞ্ছনার মুখোমুখি হয়ে মনে মনে এরিসকেই দায়ী করছিল মির্জা। ওদিকে আসার পথে পাশের টেবিলে থেকে লম্বা দেখে দুটো কাঁটা চামচ তুলে নিল মাফিয়া বস। তারপর আর কোনো কথা নয়, প্রলয়ের বেগে হাবার্ট আর ইস্যুর মধ্যখানে এসে দাঁড়ালো সে। ঝটিকা প্রবাহের মতো আচানক আগমনে কিঞ্চিত বিচলিত হয়ে পড়ল হাবার্ট। চেহারায় ভর করছে আতঙ্কের সুদৃঢ় ছাপ। ক্রোধে অগ্নিশর্মা এরিসের মুখোমুখি দাঁড়িয়ে ভয়ার্ত স্বরে কিছু বলতে যাবে, তার আগেই হাতে থাকা কাটা চামচ দুটো আকস্মাত ঢুকিয়ে দিল বান্দার চোখের ভেতর। চোখের মণি দুটি ছিন্ন ভিন্ন হয়ে কোটর থেকে বেরিয়ে আসতে গগনভিত্তির এক চিৎকার দিয়ে উঠল হাবার্ট। তার আশ্চর্যত চিৎকার থমকে গেল পুরো ক্লাব। আনন্দ উল্লাস বাদ দিয়ে সবাই এসে জড়ো হলো বার কাউন্টারের কাছে। বিস্ফোরিত নয়নে চেয়ে দেখলো মাফিয়া বসের ভয়াবহ সেই নৃশংসতা। চারিদিকে এত এত মানুষের উপস্থিতি এক ছিল, নড়াতে পারল না এরিসকে। ক্রোধানন্দ হয়ে মারতে মারতেই রক্তাক্ত করে ফেলল হাবার্টকে। কাঁটা চামচের আঘাতে তার চোখ দুটো পুরোপুরি গেলে দিয়ে তবেই ক্ষান্ত হলো ব্লাড পেস্ট। তার ফর্সা মুখে ছিটকে আসা রক্তে ছড়াছড়ি, চোখ থেকে বেরিয়ে আসা গলিত তরল যা ভয় আতঙ্কে শিউরে উঠে একযোগে পিছিয়ে গেল সকলে। অবশেষে ভর্তি রক্ত নিয়েই উঠে দাঁড়ালো এরিস। সঙ্গে সঙ্গে চারিপাশে থেকে বন্দুকধারী ক্লায়েন্টরা এসে ঘিরে ধরলো তাকে। মাফিয়া বসের কাছে ক্ষুব্ধ হয়ে সকলে একযোগে প্রশ্ন ছুড়ল, হোয়াই ডিড ইউ ডু দিস? সখানিক বন্দুকের মুখে দাঁড়িয়ে নির্বিঘ্নে হাতের পিঠে রক্ত মুছতে লাগলো এরিস। তারপর আস্তে ধীরে হিমশীতল আওয়াজে জবাব দিল। এরিস ইউভান কাউকে কৈফিয়ত দেয় না। অতঃপর নিঃশব্দ কয়েক মুহূর্ত বাদে ফের হিংস্র মতো গর্জে উঠল মাফিয়া বস। হাবার্ডের তো শুধু চোখ গেলে দিয়েছে, নেক্সট টাইম ওর দিকে কেউ চোখ তুলে তাকালে সোজা মাটির নিচে গেড়ে দেবো।
এরিসের কথা শেষ হতেই সবার মাঝে একটা কৌতূহল ছড়িয়ে পড়ল। এই ওটা আবার কে? কার জন্যই বা এমন হুঁশিয়ারি ছিল মাফিয়া বস? পর মুহূর্তে ওই বন্দুকধারী ক্লায়েন্টের চতুর্দিকে থেকে ঘিরে ধরল আরও দ্বিগুণ সংখ্যক সহস্র স্নাইপার। কৌতূহলের বদলে চারিপাশে গুমট ভাব ছড়িয়ে পড়ল এবার। আনন্দ আর উৎসব মুখর পরিবেশটা মুহূর্তে যেন যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হলো। তা দেখে কপট হাসি লেশ তরঙ্গিত হলো মাফিয়া বসের ঠোঁটের আগায়। সহসা বন্দুকের নল মুখের সামনে নিয়ে তার এহেন হাসির রহস্য ধরতে পারল না কেউ। উল্টো তার এই হাসিতে ক্লায়েন্টদের মাঝে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সহসা কিছুটা বশ হলো তারা। সবার মাঝে মধ্য থেকে একজন জ্যেষ্ঠ ক্লায়েন্ট ভীষণ ক্ষোভ নিয়ে অসন্তোষ গলায় বলল, হোয়াই ডিড টু দ্যাট রিস্কা? আবার তোমার একজন বেস্ট সেলার ক্লায়েন্ট, কেন তুমি তাকে এত নৃশংস মৃত্যু দিলে? তাকিয়ে দেখো এবার সবাই তোমার এগেনস্টে। হাস্যজল মুখাবে ধীরে ধীরে শক্ত হয়ে গেল এরিসের। দৃষ্টিতে ভর করল অমানিসার মতো অশুভ অন্ধকার। ততধিক গম্ভীর গলায় হুঁশিয়ারি ছিল সে। শুধু ক্লায়েন্ট কেন, আই ক্যান ইভেন গো অ্যাগেইনস্ট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ফর হার। আবারও সে একই কৌতূহলে ভর করলো সবার মাঝে। কে এসে শত শত মানুষের ভিড়ের মাঝেও এরিসের দৃষ্টি গিয়ে থমকালো ছুটে চলা ওই মেয়েটির দিকে। এরিসের চোখে সে চেরি ব্লসমের মতো স্নিগ্ধ, যা সামান্য চোখের চাহনিতে উথাল পাতাল হয়ে যায় ওর সমগ্র পৃথিবী। যার সামান্য উপস্থিতিতে দাবানলের মতো আগ্রাসী হৃদয়ে শান্ত শীতল জলোচ্ছ্বাস বসে যায়। বহু যুগ ধরে থমকে থাকা অনুভূতিরাও জেগে ওঠে তার সংস্পর্শে। সে তো নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে রূপবতী রমণী। দুহাতে গাউন সামনে দৌড়ে বেরিয়ে যাওয়া সে অপ্সরাকে দেখতে দেখতেই ক্ষণকালের নৈশব্দ ভেঙে আচ্ছন্ন স্বরে আওড়ালো মাফিয়া বাস। প্রেম আমার। অন্ধকার করিডোরের পথ ধরে নিরুদ্দেশ হয়ে ছুটছে ঈশানে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই জানা নেই, তবুও দিক বেদিক শূন্য হয়ে বেঘরে দৌড়ে চলেছে সে। যেতে যেতেই কখন যে ক্লাব থেকে বেরিয়ে এসেছে তার ইয়াত্তা নেই। আলো ঝলমলে চাকচিকে ভরা ওই নাইট ক্লাবের সীমানা ছাড়িয়ে সামনে এগোতে ক্রমশ সরু আর অন্ধকার হয়ে যাচ্ছে রাস্তা। তবুও থামলো না তার ছুটে চলা। ছুটতে ছুটতে এক পর্যায়ে এসে চলন্ত পা দুটো আকস্মাৎ স্তব্ধ হয়ে গেল। মাত্রাধিক ক্লান্তিতে ঝুঁকে গেল শরীর। সহসায় হাঁটুতে দুহাত রেখে তার উপর শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে হাঁপাতে লাগলো ঈশানী। ঠিক সেই মুহূর্তে শীতল মেঘ ভেজা দমকা হাওয়ার ভেসে এলো একটা গভীর হাস্কি কণ্ঠস্বর। আই থিঙ্ক ইউ আর টায়ার্ড। নিশ্চিত অন্ধকারের মাঝে দামামার মতো বেজে ওঠা পুরুষালী কণ্ঠের দাপটে থরথর করে কেঁপে উঠল ঈশানী। তৎক্ষণাৎ এদিক ওইদিক দৃষ্টিপাত খুঁজতে লাগলো সেই পুরুষালী কণ্ঠের মালিককে। ধোঁয়াশার মাঝে কারো অস্তিত্ব খুঁজে পাওয়া দায়, তাই তো ভয়ার্ত স্বরে ডেকে উঠল মেজা। কে? বিপরীত প্রান্ত থেকে প্রত্যুত্তর এলো না, আর উল্টো শরীরে সেই অদৃশ্য কাঁপন থেমে যাওয়ার আগেই একটা সবল পেশিবহুল হাত সাপের মতো পেঁচিয়ে ধরল ঈশানীকে। অচরকিত এক ঠান্ডা পুরুষালী হাতের সংস্পর্শে কাগজের মতন ফ্যাকাশে হয়ে গেল রমণীর ফসল তুলতুলি মুখ। প্রবল আতঙ্কে বরফের মতো জমে গেল অন্তর। শিরদাঁড়া বেয়ে নামলো বরফের মতো ঠান্ডা শীতল স্রোত। মুখে ফুটে যে কিছু বলবে তার উপায় নেই, কণ্ঠ তালু শুকিয়ে কাঠ। ঠিক সেই মুহূর্তে আরও এক দফা বাক্য ছিল আগন্তুক। জানতাম পালাবে। দ্বিতীয় দফায় ভেসে আসা গমগমে এই পুরুষালী কণ্ঠটা চিনতে সময় লাগলো না ঈশানের। রিশ, সে ইট অ্যাগেইন। কি বলবো? প্রসঙ্গ পাল্টালো মাফিয়া বস। নিজের চিরচারিত সত্তায় ফেরত গিয়ে বলল, পালাচ্ছিলে কেন? মস্তিষ্ক সজাগ হতেই কেচে গেল আতঙ্ক। শরীরের সঙ্গে লেগে থাকা ওই প্রশস্ত বুকটাতে দুহাতে ঠেলে সরালো ঈশানী অদূরে রাস্তা থেকে ভেসে আসা ক্ষীণ ল্যাম্পপোস্টের আলোয় চারিদিকে পরখ করতে বুঝতে পারলো এটা সম্ভবত একই বিল্ডিংয়ের টপ ফ্লোর। তখন ক্লাব থেকে বেরিয়ে ছুটতে ছুটতে কখন যে টপ ফ্লোরে চলে এসেছে তা আর আন্দাজ করতে পারেনি সে। আর
এই মুহূর্তে রূপচাপে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে ওরা। দরজায় ওই প্রান্তে রূপচাপ আর এই প্রান্তে করিডোর, মাঝখানের জায়গাটা ভীষণ সরু। সেই এক চিলতে জায়গার মধ্য থেকে তড়িঘড়ি করে দূরত্ব বাড়লো। ঈশানী শুকনো গলায় বলল, পালাচ্ছিলাম না। তাহলে ছুটছিলে কেন? অডেল কর্তৃত্ব নিয়ে প্রশ্ন ছিল এরিস। সঙ্গে সঙ্গে বিরস কণ্ঠে জবাব দিল ঈশানী। আপনার নৃশংসতা দেখতে দেখতে হাঁপিয়ে উঠছিলাম তাই। আমি খুব খারাপ, তাই না? আপনি জঘন্য। ব্যথাক্লিষ্ট স্বরে কথাটা বলে পেছনে ঘুরতেই ওর হাতে হ্যাচকা টান দিল এরিস। ঈশানী ঝেঝে উঠে বলল, থবেন না আমায়। রমণীর তিরিক্ষি আওয়াজে কর্ণপাত করলো না মাফিয়া বস। উল্টো তার ছেলে স্বরে বলে উঠল, আমি থাকতে চাইনি, আপনিই জোর করে আটকে রেখেছেন। ইটস মাই চয়েস। এরিসের দায়সারা জবাব। বিপরীতে ঈশানী কিছু বলবে তার আগে বিকট স্বরে বজ্রপাত হলো। এক টুকরো নীলাভ আলো হঠাৎই লাফিয়ে পড়ল ভূখণ্ডে। সঙ্গে সঙ্গে তরঙ্গ শ্বাসের ন্যায় একটা কোমল তুলতুলে শরীর অতর্কিতে ছিটকে পড়ল মাফিয়া বসের শক্ত বুকের উপর। সরু লম্বাটে দুটো কোমল হাত আঁকড়ে ধরল তার পিঠের কাছে শার্ট। রমণীর হাতে থাকা তীক্ষ্ণ ফলস নেলের গুলো শার্টের উপর দিয়ে গেঁথে গেল তাকে। তবে সেদিকে ভ্রুক্ষেপ করল না এরিস। এই মুহূর্তে তার আগ্রহের কেন্দ্রবিন্দু বুকের উপর লিপটে থাকা লতানো দেহের মেজা। চোখ মুখ খিচে দু হাতে জাপটে ধরে রেখেছে সেই এরিসকে। পরিস্থিতিটা ভীষণ অপ্রত্যাশিত। ফলস্বরূপ অন্ধকারের মাঝে মাফিয়া বসের পুরুষালী অ্যাটমস অ্যাপল খানে কেঁপে উঠল হঠাৎ। এক প্রবল এক ঢোক গেল কোথায়, অতঃপর কোথায় যেন ভাঙলো কিছু একটা। তেমন করে গভীর শ্বাস ফেলিয়ে এরিস ওয়ান ধনুকের মতো নারী দেহের তীক্ষ্ণ নরম ভাঁজগুলো অভাবনীয় আদর বুলিয়ে দিচ্ছে তার বুকের কাছে। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো আত্মসংযম। তবু সেটা অক্ষুণ্ণ রাখলো মাফিয়া বস। দুহাত মুষ্টিবদ্ধ করে রুখে দিল ভেতরে সব নিষিদ্ধ বাসনা। কিয়ৎক্ষণের নীরবতা ভেঙে বিস্ময় বিভূত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হলো? আমার ভয় করে, ভীষণ বুক কাঁপে। সেটা টের পাচ্ছি, কিন্তু কেন? এরিস খুব সাবলীল ভাবে জানতে চাইল। ফলস্বরূপ তরল গলায় প্রত্যুত্তর করল রমণী, বাইরে ঝড় উঠেছে। তুমি বলতে চাইছো তুমি বজ্রপাতে ভয় পাও? এরিসের প্রশ্নে জুড়ে জুড়ে মাথা নাড়ল মেচা। তার এই হ্যাঁ সম্বোধনে একটা অদ্ভুত পৈশাচিক আনন্দ খেলে গেল মাফিয়া বসের সমগ্র চেহারায়। আর কোনো প্রশ্ন করল না সে, কোনোরূপ পূর্বাভাসও দিল না। হুচ করে দরজার ছেলে ঈশানীকে এক প্রকার টেনে হেসড়ে নিয়ে ধার করালো ছাদ খোলা রুফ যাবে। বাইরে প্রচণ্ড বাতাস, এলোমেলো দমকা হাওয়ার সঙ্গে ভেসে আসা বাড়ি ধারা ঝাপটায় পুড়ে যাচ্ছে গা। বৃষ্টির এক একটি ফোঁটা তীরের মতো বিচ্ছে এসে শরীরে। সমস্ত আকাশ খুটখুটে আধারে মোড়ানো। সেই কালো আকাশের বুকে আগুন ধরিয়ে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে মেঘ। বজ্র বৃষ্টি আর ঝড়ো হাওয়ার মতো মাঝে হঠাৎ এভাবে চেনে বাইরে নিয়ে আসে ঈশানী যেন পিলে চমকে গেল। পাতলা বসন ভিজে গিয়ে মুহূর্তেই একটা হিম হিম শীত ঘিরে ধরলো ওকে। ঠান্ডায় জমে কাঁপতে কাঁপতে ক্ষুদ্রস্বরে চেঁচিয়ে উঠল মির্জা। কি করলেন এটা? কেন করলেন? রূপটপে একটা বিশাল আকৃতির কালো রঙের হেলিকপ্টার ল্যান্ড করা। আপাতত সেটার গায়ে হেলান দিয়ে লাইটার জ্বালে সিগারেট ধরল এরিস ওয়ান। ঈশানী তখনও ঠান্ডায় জবুথব। সেদিকে একপল নজর বুলিয়ে মেঘ ভেজা হাওয়ায় ছাড়তে ছাড়তে জবাব দিল সে, এরিস ইউভান কাউকে কৈফিয়ত দেয় না। ঠিক সেই মুহূর্তে আরো একটা বিকট শব্দের বাজ পড়লো জমিনে। তৎক্ষণাৎ দু হাতে কান চেপে ধরে চিৎকার দিয়ে উঠল ঈশানী। ঠান্ডা ভয় আর বেজায় শরীরের অস্বস্তিতে বেজায় দূর অবস্থা তার। ধরফড়ি উঠে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করতে যাবে, তখনই ওর হাতের কবজিটা শক্ত করে টেনে ধরল এরিস। ঈশানী অস্থির হয়ে উঠল। হাত ছাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখে ব্যতিগ্রস্ত হয়ে বলতে লাগলো, কি করছেন? কি যেতে দিন আমায়। না। তাহলে আপনিও আমার সঙ্গে চলুন। না। কি চাইছেন? মরে যাই আমি? মরে যাওয়া কি এতই সহজ? আর মরলেই বা কি? ছাড়ছি না আমি তোমায়। তাহলে কেন এমন করছেন? কি চান আপনি? আর আমি চাচ্ছি সারা রাত ধরে বজ্রপাত চলুক, আর যতক্ষণ বাজ পড়বে ঠিক ততক্ষণ আমার সঙ্গে এখানেই দাঁড়িয়ে থাকবে তুমি। এরিসের একরোখা জবাবে অভিমানী আধার ঘনালো ঈশানী দু চোখে। আছনের মতো ডুগরে কেঁদে উঠল মির্জা। আবারও বাজ পড়ার সঙ্গে সঙ্গে এরিস নিজের বুকে টেনে নিল ওকে। বেঘরে কাঁদতে কাঁদতে এরিসের ইস্পাত কঠিন বুকের উপর হাত দিয়ে আঘাত করতে লাগলো ঈশানী।
আর কতভাবে ভাঙবেন আমায়, কতটা নিচে নামাবেন বলুন? ঠিক যতটা নিচে নামলে তোমায় কাছে পাবো। ঈশানীর কথার পৃষ্ঠে ভুলক্রমে এক চিরন্তন সত্যি উগড়ে দিয়েছিল এরিস, অথচ সেই সত্যির মুখোমুখি হওয়ার আগেই আকাশ কাঁপিয়ে বর্ষণ নামলো ধরণীতে। অচিরে স্বামীর বুকে ভেতর বিড়াল ছানার মতো গুছিয়ে গেল মির্জা। ঠিক সেই মুহূর্তে মাফিয়া বসের বক্ষ পিঞ্জরে তীব্রভাবে বিঁধল কিছু একটা। অনুভবে উদ্বেল হলো মন, একটা পবিত্র শীতল অনুভূতির জোরে সশব্দে উস্কা বেজে উঠল বুকের ভেতর। তীব্র জলোচ্ছ্বাস আর ঝোড়ো হাওয়ার মাঝেও বুকের ভেতর চলতে থাকা সেই শব্দটা কানে বাজলো ঈশানীর। থুকপুক থুকপুক থুকপুক। এরিসের বুকে বাজতে থাকা ওই অদ্ভুত শব্দের হদিস করতে গিয়েই ধীরে ধীরে কান্নাকাটি থেমে গেল রমণী। সেই সঙ্গে কমে এলো বৃষ্টির রেশ। এখন কেবল চিপচিপ করে জলের ফোঁটা এসে কানে গলায় মুখে নিঃশব্দে আদর দিয়ে যাচ্ছে দুজনকে। জলের এই বাহাদুরিতে এরিসের খুব মেজাজি খারাপ হলো। সে তৎক্ষণাৎ বুকের কোচরে লুকিয়ে ফেলল সাকুরাকে। পর মুহূর্তেই মুখের সামনে তুলে ধরে হামলে পড়লো ওর বৃষ্টি ভেজা নরম উষ্ঠপুটের উপর। ভেজা স্নিগ্ধ পদ্মের মতো কোমল ঠোঁট দুটো থেকে শুষে নিল সব জলকণা। তারপর সময় নিয়ে গিলল সবটা। এ যেন এক অতর্কিত আক্রমণ, অথচ বিপরীত পক্ষের কোনো প্রতিক্রিয়া নেই। পাতা জলের মতোই এরিসের বুকের মাঝে চলচল করছে রমণীর নিস্তেজ শরীরটা। এই পর্যায়ে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো সে। হাত দিয়ে পান পাতার মতো মুখখানি তুলতেই দেখতে পেল চেতনা হারিয়েছে ঈশানী। অজ্ঞতা বৃষ্টি থামার আর অপেক্ষা করল না মাফিয়া বস। তৎক্ষণাৎ ঈশানী সমেত উড়াল দিল হেলিকপ্টার। মাথায় হেডসেট পরে আলো ঝলমলে ব্যাগ পিছে বসে লক্ষ্য নিয়ন্ত্রণ করতে করতেই এক আধবার চাইল সে ঈশানীর পানে। ফর্সা চেহারা বৃষ্টিতে ভিজে নীল বর্ণ ধারণ করেছে তার। আপাতত ভেজা পোশাক খুলে একটা তাওয়াল পেঁচিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না হাতে, আর সেটাই করেছে এরিস। কিন্তু বিপত্তি ঘটেছে তার মস্তিষ্কে। তোয়ালে মুড়ানো মেয়েটার দিকে থেকে চোখ সরাতে পারছে না কিছুতেই। হেভি ড্রাগের মতোই আকৃষ্ট করছে ওকে। বারবার লক্ষ্যভেদ হচ্ছে। ড্রাগের জন্য রীতিমতো আন্দোলন করছে শরীরের প্রতিটি স্নায়ুকোষ। অথচ এরিস জানে এটা শুধু ঈশানীকেই কাছে পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা। তবু সে বদ্ধপরিকর, কিছুতেই ড্রাগ নেবে না সে। চোখের সামনে বসিয়ে রাখা আস্ত এক সাকুরাকে বসিয়ে রেখে ড্রাগস নিয়েও স্বস্তি পাবে না ওর মস্তিষ্ক। মাদক মিশ্রিত মুখখানি দেখেও শান্ত হবে না বুক। তাই তো আকাশের বুকে পালতোলা নৌকার মতো বই চলা ছাই রঙা মেঘের জগৎ ছাড়িয়ে দূরান্তে পাড়ি দিতে দিতে বেসামাল কঞ্চে আওড়ালো মাফিয়া বস। আজ আর ড্রাগ নয়, আজ শুধু তুমি, মাই বিলাভড ভ্যালেন্টাইন। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্তকবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুঁচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষের সবটুকু জল শুষিয়ে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বানাবো। তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাক ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হয়ে তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোঁড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন। সারা শরীর ভরে তোমার হীরকচূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল এই জন্মের, তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে, তবু ঠিক কাব্য করে বলা গেল না।
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে? এটা গল্প নয়, গল্পের জাস্ট একটা টুকরো আপনাদের সামনে উপস্থাপনা করলাম আপনাদের ভালো লাগার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।